বায়োমলিকুলস যে চ্যাপ্টারটি আছে এটা হলো তার সেকেন্ড ভিডিও। এর আগে বেসিক অংশটা পড়েছিলাম, তো এবার শুরু করা যাক। অ্যামাইনো অ্যাসিডগুলি হলো একটি অ্যামাইন গ্রুপ এবং একটি অম্লীয় গ্রুপ সমন্বিত জৈব যৌগ, যেখানে একই কার্বন পরমাণু অর্থাৎ আলফা কার্বন পরমাণুর ওপরে একটি অ্যামাইনো মূলক প্রতিস্থাপনযোগ্য। যে অ্যামাইনো অ্যাসিড যেটা আছে, যেটা প্রোটিনের যে প্রাথমিক উপাদান অ্যামাইনো অ্যাসিড যেটাকে বলা হয়, তো সেই অ্যামাইনো অ্যাসিডটা যে গঠনটা সেটা বিষয়ে এখানে বলা হয়েছে যে সেটা কি থাকে, যে এর একটা গঠনটা হচ্ছে একটা কার্বন পরমাণু আছে, তার মধ্যে একটা অম্লীয় গ্রুপ অ্যাসিডিক গ্রুপ থাকবে একটা COOH, একটা অ্যামাইন গ্রুপ NH2, একটা ভ্যারিয়েবল গ্রুপ R, আর একটা হাইড্রোজেন। তো একটা অ্যাসিডিক গ্রুপ এখানে COOH, এটা COOH গ্রুপ থাকবে অ্যাসিডিক গ্রুপ, একটা অ্যামাইন গ্রুপ থাকবে আর একটা ভ্যারিয়েবল গ্রুপ থাকবে। এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের গঠন, সাধারণ গঠন। সেই জন্য এদের আলফা অ্যামিনো অম্ল এবং এরা হলো চারটি প্রতিস্থাপনযোগ্য মিথেন। যে একটা মিথেনে কি হয়, যে আলফা কার্বন পরমাণুর উপরে একটি অ্যামিনোমূলক প্রতিস্থাপনযোগ্য যে গঠনটা দেখলামটাকে, যে কার্বন ছিল, সেই কার্বনের যে NH2 গ্রুপ ছিল, তো নাইট্রোজেনের পরে যে 1 নম্বর কার্বন সেটা আলফা কার্বন, তো এই আলফা কার্বনের সঙ্গে NH2 গ্রুপ আছে, একটাতে অ্যাসিডিক গ্রুপ COOH আছে, আর একটাতে হাইড্রোজেন আছে, আর একটাতে ভ্যারিয়েবল গ্রুপ R আছে। তো আলফা গ্রুপের সঙ্গে NH2 আছে, তার জন্য এটা হচ্ছে আলফা প্রতিস্থাপনযোগ্য গ্রুপ। আর এটা কি একটা যে মিথেন থাকে, মিথেন কি গঠন থাকে, চারদিকে 4টে হাইড্রোজেন থাকে। গঠনটা যে এখানে 4টে হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন তো ফিক্স থেকে গেছে, বাকি 3টে হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে, তার জন্য বলা হয় মিথেনের প্রতিস্থাপনযোগ্য যৌগ। এই ক্ষেত্রে 4টি প্রতিস্থাপনযোগ্য গ্রুপ 4টি যোজ্যতার স্থান দখল করে অবস্থান করে। তো কার্বনের 4টি যোজ্যতা, তো মিথেনের যেমন 4টে হাইড্রোজেন থাকে, তো এখানে 4টি জায়গাতে 4টে আলাদা আলাদা মূল্য থাকে, একটা হাইড্রোজেন, একটা হচ্ছে COOH গ্রুপ, একটা NH2 গ্রুপ, একটা R গ্রুপ। আর যেটা হচ্ছে ভ্যারিয়েবল গ্রুপ, যে কোনো গ্রুপ হতে পারে সেটা। এগুলো হলো হাইড্রোজেন, কার্বক্সিল মূলক, অ্যামাইনো মূলক এবং একটি পরিবর্তনশীল মূলক। আর যেটা বললাম সেটাই, যেটা হাইড্রোজেন থাকে, একটা কার্বক্সিল মূলক COOH বা COO মাইনাস যে কার্বক্সিল গ্রুপ সেটা থাকে, একটা অ্যামাইনো মূলক NH2 থাকে, আর একটা পরিবর্তনশীল মূলক R থাকে। আর মূলকের প্রকৃতি অনুযায়ী অ্যামিনো অ্যাসিডগুলো পরিবর্তিত হয়ে অনেক যৌগ উৎপন্ন করে। এই যে আর মূলকটা থাকে, সেই আর মূলকটা কিন্তু পরিবর্তন হতে পারে। আর মূলকটা যেমন হবে অ্যামিনো অ্যাসিডটার নাম তেমন হবে। যেমন আর মূলকটা যদি শুধুমাত্র হাইড্রোজেন থাকে তাহলে সেটা ভ্যালিন, অ্যালানিন, ভ্যালিন মানে যেটা দেখছি একটু পরে দেখবো, সেই আর গ্রুপের উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডের নামকরণ হয়ে থাকে। 20 রকমের অ্যামিনো অ্যাসিড আছে, সেখানে 20 রকমের আর গ্রুপ আছে। আর গ্রুপটা যেমন হবে অ্যামিনো অ্যাসিডটা সেরকমই হবে। তবে মাত্র 20 প্রকারের অ্যামিনো অ্যাসিডই প্রোটিন গঠনে অংশ নেয়। প্রোটিন গঠন করার জন্য 20 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে। এই সমস্ত প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের আর মূলক হতে পারে হাইড্রোজেন। অ্যামিনো অ্যাসিডটিকে গ্লাইসিন বলে। যেমন যদি হাইড্রোজেন আর গ্রুপের হিসাবে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেই অ্যামিনো অ্যাসিডটিকে বলা হবে গ্লাইসিন। একটি মিথাইল মূলক অ্যালানিন, যদি আর গ্রুপটা একটি মিথাইল গ্রুপ হয় বা মিথাইল মূলক হয় CH2, তাহলে সেই অ্যামিনো অ্যাসিডটিকে বলা হবে অ্যালানিন। হাইড্রক্সি মিথাইল CH2OH যদি হয়, আর গ্রুপটা যদি CH2OH হয় তাহলে সেরিন। এই 20টির মধ্যে 3টি নিচে দেখানো হলো। যে আর গ্রুপটা আছে যেটা ভ্যারিয়েবল গ্রুপ, আর গ্রুপের উপর ভিত্তি করেই অ্যামিনো অ্যাসিডের নাম হয়। যদি আর গ্রুপটা হাইড্রোজেন হয় তাহলে সেটা গ্লাইসিন, অ্যামিনো অ্যাসিডটির নাম গ্লাইসিন। যদি আর গ্রুপটা মিথাইল হয় CH2, তাহলে সেটা হবে ভ্যালিন, এই অ্যালানিন। আর যদি আর গ্রুপটা হাইড্রক্সি মিথাইল হয় তাহলে সেটা হবে সেরিন। এখানে ছবিও দেওয়া আছে 3টে, এর নিচে একটা ছবি আছে, সেই ছবির মাধ্যমে দেখা হবে। এটা দেখিয়ে দিচ্ছি এখানে। এই যে অ্যামিনো অ্যাসিড আছে,
অ্যামিনো অ্যাসিডের যে কার্বন আছে, কার্বনের সঙ্গে কি একটা কার্বক্সিল গ্রুপ আছে COOH, একটা অ্যামিনো গ্রুপ আছে NH2। NH2 গ্রুপটা আলফা কার্বনের সঙ্গে যুক্ত আছে, মানে নাইট্রোজেনের পরে যে কার্বনটা প্রথম থাকে সেটা আলফা কার্বন, তো আলফা কার্বনের সঙ্গে যুক্ত আছে। আর এখানে যে এটা হলো আর গ্রুপ, ঠিক আছে। তো এই আর গ্রুপটা এখানে হাইড্রোজেন আছে তাই গ্লাইসিন, এখানে আর গ্রুপটা মিথাইল আছে তাই অ্যালানিন, এখানে আর গ্রুপটা CH2OH আছে তাই সেরিন। আর গ্রুপটা বিভিন্ন হওয়ার জন্য অ্যামিনো অ্যাসিডটাও বিভিন্ন হয়ে যাচ্ছে। আর এখানে যে বাকি যেগুলো আছে সেগুলো সব কনস্ট্যান্ট, প্রত্যেকটার ক্ষেত্রে হাইড্রোজেন আছে, প্রত্যেকটার ক্ষেত্রে একটা COOH গ্রুপ আছে, প্রত্যেকটার ক্ষেত্রে একটা NH2 গ্রুপ আছে। এগুলো এই তিনটে হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে কমন। কিন্তু এই যে আর গ্রুপটা সেটা চেঞ্জ হওয়ার জন্য অ্যামিনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে গেল। আর গ্রুপটা হাইড্রোজেন হলে গ্লাইসিন, মিথাইল হলে অ্যালানিন, আর CH2OH হলে সেরিন। বারবার বলছি এই কারণে যাতে তোমাদের মনে থেকে যায়, এমন জিনিসগুলো খুব সহজ হয়ে যায় তার জন্য। অ্যামিনো অ্যাসিডগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম আবশ্যিকভাবে নির্ভর করে অ্যামিনো, কার্বক্সিল ও আর কার্যকারী মূলকের ওপর। তাহলে অ্যামিনো অ্যাসিডগুলোর এবার তো গঠন দেখলাম আর গ্রুপের উপর ভিত্তি করে, কিন্তু তাদের ভৌত ধর্ম কেমন হবে, রাসায়নিক ধর্ম কেমন হবে, সেগুলো নির্ভর করে তিনটি বিষয়ের ওপর, যে কতগুলি কার্বক্সিল গ্রুপ আছে, কতগুলি NH2 গ্রুপ আছে, আর কতগুলি আর আর গ্রুপটা কেমন আছে। এই তিনটে বিষয়ের উপর ভিত্তি করে তার ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ভর হয়। অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের গঠনগত একক। প্রোটিনের যে প্রাথমিক উপাদান সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড নিয়েই ধীরে ধীরে প্রাইমারি গঠন, সেকেন্ডারি গঠন, টার্সিয়ারি গঠন, কোয়াটার্নারি গঠন, তারপর প্রোটিন। তো এই সেই অ্যামিনো অ্যাসিডের গঠন ধর্ম যেমন হবে, প্রোটিনের ধর্ম অনেকটাই তেমন হবে, তো প্রভাবিত করবে। তো অ্যামিনো অ্যাসিডের যে ভৌত ও রাসায়নিক ধর্ম সেটা এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে। অ্যামাইনো ও কার্বক্সিল মূলকের উপর নির্ভর করে অ্যামিনো অ্যাসিডগুলোই অম্লীয়, যেমন গ্লুটামিক অ্যাসিড, ক্ষারীয় লাইসিন বা প্রশম ভ্যালিন হতে পারে। যে অ্যামাইনো গ্রুপে কি আছে, যে অ্যামাইনো গ্রুপ আর কার্বক্সিল গ্রুপ তার সংখ্যার উপর ভিত্তি করে তিন রকম হয়। যদি দেখা যায় যে কার্বক্সিল গ্রুপ আর অ্যামাইনো গ্রুপ সমান আছে, তাহলে কি কার্বক্সিল গ্রুপ হচ্ছে অ্যাসিডিটির জন্য দায়ী বা অ্যাসিডিকের জন্য দায়ী, আর অ্যামাইনো গ্রুপ হচ্ছে বেসিসিটির জন্য বা ক্ষারকত্বের জন্য দায়ী। যদি দুটো সমান থাকে, যে এটাও একটা এটাও একটা, তাহলে কি প্রশম হয়ে যাবে, যেমন কি ভ্যালিন। যদি দেখা যায় যে এই COOH এই গ্রুপটা বেশি আছে, যে হয়তো দুটো আছে, দুটো COOH গ্রুপ আছে আর একটা অ্যামিনো গ্রুপ আছে, তাহলে কি হবে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে অ্যামিনো অ্যাসিডটা, তখন তাকে বলা হয় অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, যেমন গ্লুটামিক অ্যাসিড। আর যদি দেখা যায় যে একটা COOH গ্রুপ আছে কিন্তু দুটো অ্যামাইনো গ্রুপ আছে, তার মানে কি অ্যামিনো অ্যাসিডটা বেশি হয়ে যাচ্ছে তখন, বা ক্ষারীয় হয়ে যাচ্ছে তখন, ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, যেমন উদাহরণ হচ্ছে লাইসিন। তাহলে NH2 আর COOH এই দুটো গ্রুপে যদি সমান থাকে, যে দুটোই একটা একটা করে, তাহলে সেটা প্রসম, যেমন ভ্যালিন। যদি COOH গ্রুপ বা কার্বক্সিল গ্রুপ বেশি থাকে অ্যামাইনো গ্রুপের তুলনায়, তাহলে সেটা হবে অ্যাসিডিক, যেমন গ্লুটামিক অ্যাসিড। আর যদি দেখা যায় যে অ্যামিনো গ্রুপ বেশি আছে কার্বক্সিল গ্রুপের তুলনায়, হয়তো দুটো NH2 গ্রুপ আছে, একটা COOH গ্রুপ আছে, তখন সেই অ্যামিনো অ্যাসিডটি হবে ক্ষারীয় প্রকৃতির, যেমন লাইসিন। একইভাবে কতগুলো সুগন্ধযুক্ত অ্যামিনো অ্যাসিড আছে, যেমন টাইরোসিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান ইত্যাদি। এই তিনটে হচ্ছে সুগন্ধযুক্ত বা অ্যারোমেটিক। যদি তিনটে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডও আছে বা অ্যারোমেটিক রিং আছে, যার মধ্যে বেনজিন রিং আছে, সেই তিনটে এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন টাইরোসিন, ফিনাইল অ্যালানিন এবং ট্রিপ্টোফ্যান। এই তিনটে হচ্ছে সুগন্ধযুক্ত বা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। তাহলে এখান থেকে চারটে কোশ্চেন হয়ে গেল, যে কয়েকটি সুগন্ধযুক্ত বা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের নাম। তো এই তিনটের মধ্যে যেমন একটা বলতে হবে। একটি অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডের নাম গ্লুটামিক অ্যাসিড, ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডের নাম লাইসিন, প্রশম অ্যামিনো অ্যাসিডের নাম ভ্যালিন ইত্যাদি। অ্যামিনো অ্যাসিডের একটি বিশেষ ধর্ম হলো অ্যামাইনো ও কার্বক্সিল মূলকগুলো আয়নিত হতে পারে, সেজন্য বিভিন্ন pH এর দ্রবণে অ্যামিনো অ্যাসিডের গঠন পরিবর্তিত হয়। যে অ্যামিনো অ্যাসিডের আর একটা ধর্ম এখানে বলা আছে, যে এই যে NH2 গ্রুপ আছে
আর সি ডবল এইচ গ্রুপ আছে, এগুলো কি আয়নিত হতে পারে। যেমন এই যে সি ডবল এইচ গ্রুপ একটা এইচ প্লাস ত্যাগ করে, একটা হাইড্রোজেন ত্যাগ করে সি ডবল মাইনাস পরিণত হয়েছে। যেমন এই NH2 গ্রুপ, NH2 গ্রুপ একটা এইচ প্লাস গ্রহণ করে NH3 প্লাসে পরিণত হয়েছে। তার মানে কি হলো যে এরা ইলেকট্রন ত্যাগ করতে পারছে বা হাইড্রোজেন প্লাস ত্যাগ করতে পারছে, হাইড্রোজেন প্লাস গ্রহণ করতে পারছে, আয়নিত হতে পারছে, ক্যাটায়ন তৈরি করতে পারছে, অ্যানায়ন তৈরি করতে পারছে। যেমন এখানে সি ডবল এইচ গ্রুপটা একটা এইচ প্লাস ত্যাগ করে অ্যানায়ন তৈরি করেছে, NH2 একটা এইচ প্লাস গ্রহণ করে ক্যাটায়ন তৈরি করেছে, মানে আয়নিত হচ্ছে। এবং এই আয়নিত হওয়ার প্রবণতাটা নির্ভর করে কার ওপরে, সেটা হলো পিএইচের ওপরে। পিএইচ বলতে কি যে অ্যাসিডিক না বেসিক, দ্রবণটা যেখানে আছে সেটা কেমন, পরিবেশটা কেমন, তার উপর ভিত্তি করে হয়। এবং তার জন্য পিএইচ যেমন হবে সেরকমভাবে সেটা সেরকম আয়ন তৈরি করবে। তাই বিভিন্ন রকম পিএইচে বিভিন্ন রকম গঠন হয়, গঠন পরিবর্তন হতে থাকে। এবং এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যাচ্ছে, যে দুটো, যে গঠনের মধ্যে দুটোই পাওয়া যাবে, ক্যাটায়নও আছে অ্যানায়নও আছে, তাকে বলা হয় জুইটার আয়নিক গঠন। এই যে বিটা সেটা হচ্ছে জুইটার আয়নিক গঠন, কারণ এখানে ক্যাটায়নও আছে অ্যানায়নও আছে। এর মধ্যে শুধু ক্যাটায়ন আছে, এর মধ্যে শুধু অ্যানায়ন আছে, এটা জুইটার হবে না। জুইটার আয়ন হচ্ছে দুটোই থাকবে, ক্যাটায়নও থাকবে অ্যানায়নও থাকবে। তার জন্য এই বি যে আছে সেই গঠনটা হলো জুইটার আয়নিক গঠন। এবার হচ্ছে লিপিড। লিপিড লিপিডগুলো সাধারণত জলে অদ্রাব্য হয়। লিপিড জলে অদ্রাব্য হয়, এটা একটা একটা বেসিক ধারণা আমাদের জানি যে লিপিড জলে অদ্রাব্য। এগুলো সরল ফ্যাটি অ্যাসিডও হতে পারে। একটি ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিল মূলকটি আর মূলকের সাথে যুক্ত থাকে। আর মূলকটি একটি মিথাইল, ইথাইল অথবা বেশি সংখ্যক CH2 মূলক বিশিষ্ট 1 থেকে 19 কার্বন হতে পারে। যেমন পামিটিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, কার্বক্সিল মূলক যথাক্রমে পামিটিক অ্যাসিডে 16টা আর অ্যারাকিডোনিক অ্যাসিডে 20টি কার্বন পরমাণু থাকে। তো এই বিষয়টি কিছুই না, জাস্ট একটা সিম্পল ধারণা। এটা যে উদাহরণ আছে তার মাধ্যমে বোঝা যাবে। যেমন এখানে একটা ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল দেওয়া আছে, তো তার মাধ্যমে বোঝা যাবে যে এখানে একটা কি কার্বক্সিল গ্রুপ আছে, সেই কার্বক্সিল গ্রুপের যার সাথে যুক্ত আছে সেই পুরোটা হচ্ছে আর গ্রুপ, এটা পুরোটা হচ্ছে আর গ্রুপ। সেই আর গ্রুপের সঙ্গে কার্বক্সিলিক গ্রুপটা যুক্ত থাকে, এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। এবং যে আর গ্রুপে আছে কার্বনের সংখ্যা সেটা 1 থেকে 19 পর্যন্ত হতে পারে। যেমন পামিটিক অ্যাসিডে 16টা কার্বন থাকে, যেমন এখানে কত 14টা, আর এখানে কত একটা 15টা, আর এখানে একটা 16টা, তাহলে টোটাল 16টা কার্বন আছে। অ্যারাকিডোনিক অ্যাসিডের ক্ষেত্রে 20টা কার্বন থাকে। তাহলে এটা এখানে এই জিনিসটা বলা আছে যে কার্বক্সিলিক গ্রুপ থাকবে, সেটা একটা আর গ্রুপের সাথে যুক্ত থাকবে, আর গ্রুপটাতে 1 থেকে 19টা পর্যন্ত কার্বন থাকতে পারে। এবং লিপিড হচ্ছে জলে অদ্রাব্য। লিপিডগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই দুটো বিষয়। তার মধ্যে ফ্যাটি অ্যাসিডের গঠনটা এখানে দেওয়া হলো। আর এটা হচ্ছে গ্লিসারল, CH2OH CHOH CH2OH, এটা হচ্ছে গঠন। ফ্যাটি অ্যাসিড, ফ্যাটকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল দুটো পাওয়া যায়, এটা পাওয়া যায় একটা, এটা একটা পাওয়া যায়। ফ্যাটি অ্যাসিডগুলো সম্পৃক্ত দ্বিযোজী বন্ধনী অথবা অসম্পৃক্ত একটি অথবা একাধিক C দ্বিযোজী বন্ধনী বিশিষ্ট হয়। যেগুলো সম্পৃক্ত হতে পারে অথবা অসম্পৃক্ত হতে পারে। সম্পৃক্তটা দ্বিযোজী হবে না, এটা একযোজী হবে, একযোজী বন্ধনী। আর অসম্পৃক্ত বলতে দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধনী, মানে এটা এক বন্ধন বিশিষ্ট হতে পারে, দ্বিবন্ধন বিশিষ্ট হতে পারে, ত্রিবন্ধন বিশিষ্টও হতে পারে। এমন কোনো বিষয় নেই যে শুধুমাত্র এক বন্ধন হবে, দু বন্ধন হবে না, এরকম না, 3 রকমই হতে পারে। গ্লিসারল বা ট্রাইহাইড্রক্সি প্রোপেন আরও একটি লিপিড, অনেক যেটা দেখলাম যে গ্লিসারল CH2OH CHOH CH2OH, এখানে এই যে এটা হচ্ছে একটা গ্লিসারল। এই গ্লিসারল কটা হাইড্রক্সি গ্রুপ আছে? 3টে, তার জন্য এটা হচ্ছে ট্রাইহাইড্রক্সি। 3টে হাইড্রক্সি গ্রুপ আছে, তাই ট্রাইহাইড্রক্সি গ্লিসারল। গ্লিসারল, ট্রাইহাইড্রক্সি প্রোপেন, প্রোপেন এবং 3টে কার্বন থাকে, তার জন্য প্রোপেন আরও একটি লিপিড। অনেক লিপিডের মধ্যে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল উভয়ই বর্তমান থাকে। অনেক লিপিডের মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উভয়ই বর্তমান থাকে। এখানে মানে কিছু কিছু লিপিডের ক্ষেত্রে শুধু ফ্যাটি অ্যাসিড থাকে, কিছু কিছু লিপিডে গ্লিসারল থাকে, অনেকের ক্ষেত্রে দুটোই থাকে। যেমন মানবদেহে যে ফ্যাটগুলো থাকে সেগুলো ভাঙলে দুটোই পাওয়া যায়।
এখানে ফ্যাটি অ্যাসিডগুলো গ্লিসারলের সঙ্গে এস্টেরিফাইড অবস্থায় থাকে, এবং যাদের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দুটোই থাকে সেটা এস্টেরিফাইড অবস্থায় থাকে, যে তারা যুক্ত অবস্থায় থাকে, তাদের মধ্যে জলটা বেরিয়ে যাবে এবং যুক্ত অবস্থায় থাকবে। যেমন একটা সেগুলো হতে পারে মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড বা ট্রাইগ্লিসারাইড। এবং যে যুক্ত অবস্থায় আছে সেটা মনোগ্লিসারাইড হতে পারে, ডাইগ্লিসারাইড হতে পারে, ট্রাইগ্লিসারাইডও হতে পারে। একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা দেখালেই সহজে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে একটা এক্সাম্পলটা দেখিয়ে দিই, যে এই যে ফসফোলিপিড আছে লেসিথিন আছে, সেখানে দুটোই আছে, ফ্যাটি অ্যাসিডও আছে, গ্লিসারলও আছে। এই যে গঠনটা CH2OH, এই যে গঠনটা, এই গঠনটা হচ্ছে গ্লিসারলের। এই যে CH2O CH2O, এই যে গঠনটা, সেটা হচ্ছে গ্লিসারলের। এখান থেকে কি হাইড্রোজেনটা বেরিয়ে গেছে, তাই তো, হাইড্রোজেনটা বেরিয়ে গেছে। আর এই যে R2C+O, R1C+O, এই যে গঠনটা, এর মধ্যে কী ছিল, R1C+O, এখানে OH ছিল, এখানকার OH, আর এখানকার মধ্যে এখান থেকে হাইড্রোজেন, সে দুটোকে জল আকারে বাইরে বেরিয়ে গেছে। তাহলে এই যে গঠনটা, এটা কি, গ্লিসারলের। আর এই যে তিনটে আছে, একটা দুটো আর তিনটে, এই তিনটে গঠন কি, ফ্যাটি অ্যাসিডের, এবং দুটো কি যুক্ত অবস্থায় আছে বা এস্টারিফাইড অবস্থায় আছে, এটাই বলা হয়েছে। এখানে যে বন্ধনটা তৈরি হচ্ছে, সে বন্ধনটা তৈরি হওয়ার সময় জল বেরিয়ে গেছে, এই বন্ধনটা তৈরি হওয়ার সময় জল বেরিয়ে গেছে, এই বন্ধনটা তৈরি হওয়ার সময়ও জল বেরিয়ে গেছে, 3 অণু জল বেরিয়ে গেছে, তারপরে এই গঠনটা পাওয়া গেছে। এটা হলো এস্টারিফাইড অবস্থা, যে দুটো যুক্ত আছে কেমন অবস্থায়, জল বের করে দেওয়ার পরে যেটা যুক্ত হয়ে অবস্থা আছে। এবার যে বিষয়টা আছে, যে চর্বি আর তেল গলনাঙ্কের উপর নির্ভর করে এগুলোকে চর্বি বা তেলও বলা হয়, এবং এটা কি মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড বা ট্রাইগ্লিসারাইড হতে পারে। যে এখানে যেটা বললাম সেটা কি ট্রাইগ্লিসারাইড, যে তিনটে আছে কার্বন, তাই হচ্ছে ট্রাইগ্লিসারাইড। অনেকের ক্ষেত্রে একটার সঙ্গে থাকে, তাই মনোগ্লিসারাইড হয়ে থাকে। তো গলনাঙ্কের উপর নির্ভর করে এগুলোকে চর্বি বা তেলও বলা হয়। চর্বি আর তেল কি, তাদের পার্থক্য কি, এটা এখন বোঝা যাবে। তো সেটা নির্ভর করে গলনাঙ্কের উপর, যে এটা চর্বি না তেল। তো কি, তেলের গলনাঙ্ক কম হওয়ায় শীতকালেও তেল হিসাবে পাওয়া যায়, যেমন জিন জেলি তেল। তেলের গলনাঙ্ক কম হওয়ায় শীতকালেও তেল হিসাবে পাওয়া যায়, তেলের গলনাঙ্ক কম, তাই এটি জমে না, এটা শীতকালেও খুব, তেলের গলনাঙ্ক কম হওয়ার জন্য এটা জমে না, এটা তাই শীতকালেও তেল আকারই থাকে। কিন্তু যেটা চর্বি, সেটা শীতকালে জমে যায়। যেমন নারকেল তেল যেটা আছে, তার মধ্যে কিছু কিছু জমে যায়, সেটা চর্বি থাকে তার মধ্যে কিছুটা মিশ্রিত, বা যে প্রাণীদের যে চর্বিটা থাকে সেটাও শীতকালে জমে যায়, সেগুলো হলো চর্বি। যে শীতকালে গলনাঙ্কের, যেহেতু তাপমাত্রা কম, তো যার গলনাঙ্ক কম সে জমে যাবে, তো চর্বি গলনাঙ্ক কম, সে জমে যায়। তেলের গলনাঙ্ক বেশি, তাই জমে যায়। আর তেলের গলনাঙ্ক কম, তাই তেল কি সহজেই হবে না, জমবে না। এবং একটা এক্সাম্পলও দেওয়া আছে, যে কোনটা তেল, যেমন জিনজেলি তেল। তোমরা কি বাজারের কোনো চর্বিকে শনাক্ত করতে পারো? কোনো কোনো লিপিডে ফসফরাস থাকে এবং একটি ফসফোরিলেটেড জৈব যৌগ থাকে, এগুলোকে বলে ফসফোলিপিড। এই যে এক্সাম্পলটা একটু আগে দেখলাম, সেটা হলো ফসফোলিপিড, সেটা দেওয়া আছে, যে ফসফরাসও থাকে। তো চর্বিকে শনাক্ত করার উপায় কী তাহলে, তেল আর চর্বির মধ্যে, যে যদি দেখা যায় যে কম তাপমাত্রাতে সেটা জমে যাচ্ছে, তাহলে সেটা চর্বি, যদি দেখা যায় কম তাপমাত্রাতে জমছে না, তাহলে সেটা তেল। তো এইটুকু ছিল চর্বি আর তেলের মধ্যে পার্থক্য, যে যেটা কম তাপমাত্রায় জমে যাবে সেটা চর্বি, যেটা জমবে না সেটা তেল। তেলের গলনাঙ্ক কম, চর্বির বেশি। এবারে যে ফসফোলিপিড আছে, যে একটা গঠন দেখলাম, সে বিষয়ে বলা আছে। কী বলা আছে, কোনো কোনো লিপিডে ফসফরাস থাকে এবং একটি ফসফোরিলেটেড জৈব যৌগ থাকে, এগুলিকে বলে ফসফোলিপিড। এগুলি কোষ পর্দার মধ্যে থাকে। লেসিথিন এর একটি উদাহরণ কিছু কিছু কলায়, বিশেষত স্নায়ু কলায় অধিক জটিল গঠন বিশিষ্ট লিপিড বর্তমান। যে লেসিথিন দেখলাম, যেটা আমাদের যে লেসিথিন দেখলাম, সেটা হচ্ছে ফসফোলিপিড, একটা এক্সাম্পল। সেটা কোথায় থাকে, কোষে থাকে, কোষে একটা ফসফোলিপিড থাকে, সেটা হচ্ছে লেসিথিন। এর মধ্যে কি আছে, দেখা যাচ্ছে ফসফরাস আছে, তাই ফসফরাস গঠিত, তাই নামটাও তার জন্য ফসফোলিপিড হয়েছে। লিপিড আর তার সঙ্গে ফসফরাস আছে, তাই ফসফোলিপিড।
এক্সাম্পল হচ্ছে লেসিথিন, কোথায় থাকে? কোষ পর্দায়, এইটাই বলা হয়েছে এখানে। এবং এটা কি এস্টেরিফাইড গ্লিসারল, তার সঙ্গে মানে অ্যাসিড বা অ্যাসিড এস্টেরিফাইড অবস্থায় আছে। তো এর মধ্যে ফসফরাস আছে, তাই ফসফেট গ্রুপ আছে, তাই এটা ফসফোলিপিড। আর তাছাড়া আরও অন্যান্য যারা আছে উদ্ভিদ, তাদের মধ্যে আরও ভালো ভালো অন্য টাইপের থাকে, যে স্নায়ুগোলাতে আরও জটিল জটিল লিপিড থাকে। সজীব বস্তুর মধ্যে তাহলে এটা হলো যে লিপিড বিষয়, যে লিপিডগুলোর মধ্যে কীরকম কী থাকে, যে একটা কার্বক্সিল গ্রুপ থাকে, তার সঙ্গে একটা আর গ্রুপ থাকে। আর গ্রুপটা 1 থেকে 19 কার্বন পর্যন্ত হতে পারে। যেমন দুটো এক্সাম্পল আছে, পামিটিক অ্যাসিডের ক্ষেত্রে 16টা, আর অ্যারাকিডোনিক অ্যাসিডের ক্ষেত্রে 20টা থাকে। আর এই যে এটা সেটা একযোজিত, দুযোজিত, ত্রিযোজিত হতে পারে। মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড হতে পারে। আর অনেকের ক্ষেত্রে ফ্যাট পাওয়া যায়, কিছু ক্ষেত্রে গ্লিসারল পাওয়া যায়, দুটো ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল দুটোই পাওয়া যায়। এবং তাদের ক্ষেত্রে অনেকে এস্টারিফাইড অবস্থায় থাকে। যেমন একটা এক্সাম্পল আছে ফসফোলিপিড, যেটা কোষ পর্দাতে থাকে। তারপর এখানে তেল আর চর্বির মধ্যে পার্থক্যটা কি সেটাও লেখা আছে, যে চর্বিটা কি গলনাঙ্ক বেশি, তেলের গলনাঙ্ক কম, তাই শীতকালে তেল জমে না, চর্বি জমে যায়। এর মাধ্যমে পার্থক্য করা যায় এদেরকে। এইটুকুই বিষয় ছিল এখানে। এবার যেটা আছে সেটা হলো সজীব বস্তুর মধ্যে এমন অনেক কার্বন যৌগ থাকে যেগুলোতে হেটারোসাইক্লিক বলাই পাওয়া যায়। এদের মধ্যে কয়েকটি হলো নাইট্রোজেনযুক্ত ক্ষার, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন। সজীব মানে জৈব অণু বা কর্মঘটিত যৌগ এমন অনেক আছে, যার মধ্যে হেটারোসাইক্লিক রিং থাকে। হেটারোসাইক্লিক রিং বলতে কি মানে শুধুমাত্র কার্বন থাকবে না, কার্বনের সঙ্গে নাইট্রোজেন, ফসফরাস, সালফার, অন্যান্য মৌলও থাকবে যুক্ত, এটা হচ্ছে হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিক বলতে শুধুমাত্র একই রকমের শুধু কার্বন দিয়ে গঠিত, সেটা হোমোসাইক্লিক। আর হেটারোসাইক্লিক বলতে কার্বন ছাড়া অন্য থাকবে, হাইড্রোজেন বাদ, মানে অন্য কিছু, নাইট্রোজেন, সালফার, অন্য কিছু, হাইড্রোজেন ছাড়াও আরও অন্য কিছু যদি থাকে সেটা হলো হেটারোসাইক্লিক। এবং এর এক্সাম্পল দেওয়া আছে, যেমন যে নাইট্রোজেনযুক্ত ক্ষার বা বেস পেয়ার যেগুলোকে বলে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, যে ডিএনএর মধ্যে পাওয়া যায়, সেগুলো হচ্ছে এর এক্সাম্পল। হেটারোসাইক্লিক রিং থাকে। তো এগুলো বিষয় তো অনেক জায়গাতেই পড়ানো হবে, এই চ্যাপ্টারে, ক্লাস 12-এ, কেমিস্ট্রিতে। এ তো 2 বছরে কত বছর পড়া হবে ঠিক নেই। এগুলো যখন শর্করার সঙ্গে যুক্ত হয় তখন তাদের বলা হয় নিউক্লিওসাইড। যে এই নাইট্রোজেনযুক্ত ক্ষার যখন শর্করার সঙ্গে যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড যখন আবার ফসফেটের সঙ্গে যুক্ত হবে তখন সেটা বলা হয় নিউক্লিওটাইড। যদি ফসফেটমূলক নিউক্লিওসাইডের শর্করার সঙ্গে এস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। এতে যেটা বললাম সেটাই। যে তাহলে নিউক্লিওসাইড কী নিয়ে গঠিত? নিউক্লিওসাইড হচ্ছে নাইট্রোজেনযুক্ত বেস আর শর্করা। নিউক্লিওটাইড কী নিয়ে গঠিত? সে নিউক্লিওসাইডের সঙ্গে যদি ফসফেট যুক্ত করি তাহলে নিউক্লিওটাইড। এবং এই যে নিউক্লিওটাইডের ক্ষেত্রে যে ফসফেটটা যুক্ত হলো শর্করার সঙ্গে কী মাধ্যমে? এস্টার বন্ধনীর মাধ্যমে। এস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত হবে। এটা একটু আগে পরে ছবি আছে, তার মাধ্যমে দেখে দিলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার অ্যাডিনোসিন, গুয়ানোসিন, থাইমোডিন, ইউরিডিন ও সাইটিডিন হলো নিউক্লিওসাইড। নাইট্রোজেনযুক্ত ক্ষারের নাম হচ্ছে অ্যাডেনিন। তার সঙ্গে যখন শর্করা যুক্ত হয়ে নিউক্লিওসাইড তৈরি হলো তখন নাম হয়ে গেল অ্যাডিনোসিন। গুয়ানিন থেকে নিউক্লিওসাইড হয়ে গুয়ানোসিন। সাইটোসিনের সঙ্গে শর্করা যুক্ত হয়ে সাইটিডিন। ইউরাসিলের সঙ্গে যুক্ত হয়ে ইউরিডিন। থাইমিনের সঙ্গে শর্করা যুক্ত হয়ে থাইমিডিন। আর এগুলো প্রত্যেকটা হলো কি নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের তাহলে নাম এগুলো। নিউক্লিওসাইডের নাম হচ্ছে অ্যাডিনোসিন, গুয়ানোসিন, থাইমিডিন, ইউরিডিন, সাইটিডিন। নিউক্লিওসাইড কি? যে নাইট্রোজেন বেসের সঙ্গে শর্করা যুক্ত। আর অ্যাডিনাইলিক অ্যাসিড, থাইমিডালিক অ্যাসিড, গুয়ানালিক অ্যাসিড, ইউরিডালিক অ্যাসিড এবং সাইটিডালিক অ্যাসিড হলো নিউক্লিওটাইড। নিউক্লিওসাইডের নাম জানলাম। এবার নিউক্লিওটাইড কি? যে নিউক্লিওসাইড তার সঙ্গে যদি এবার ফসফরাস যুক্ত হয়ে যায়, যে অ্যাডিনোসিনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হলো, তৈরি হলো কি অ্যাডিনাইলিক অ্যাসিড, এটা নিউক্লিওটাইড। থাইমিডিনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হলো, থাইমিডালিক অ্যাসিড। ইউরিডিনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হলো, ইউরিডালিক অ্যাসিড। সাইটিডিনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হলো, সাইটিডালিক অ্যাসিড। আর আরেকটা কি আছে, যে গুয়ানোসিনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হলো, গুয়ানালিক অ্যাসিড। এরা প্রত্যেকে হচ্ছে কি নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইডের নাম, শেষে অ্যাসিড আছে প্রত্যেকটাই। নিউক্লিওসাইডের নাম অ্যাডিনোসিন, গুয়ানোসিন, থাইমিডিন ইত্যাদি।
নিউক্লিক অ্যাসিড যেমন ডিএনএ এবং আরএনএ শুধুমাত্র নিউক্লিওটাইড দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিড যে ডিএনএ আরএনএ আছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, সেগুলো কি নিউক্লিওটাইড দিয়ে গঠিত। তাহলে কি ডিএনএ আরএনএ নিউক্লিওটাইড দিয়ে গঠিত। তার মানে কী কী আছে, এর মধ্যে নিউক্লিওসাইডও আছে, তার সাথে ফসফেট গ্রুপ যুক্ত আছে। নিউক্লিওসাইডের মধ্যে আবার কী আছে, নাইট্রোজেন বেস আছে প্লাস শর্করা আছে। শর্করা আর যে ফসফেট গ্রুপ কী দ্বারা যুক্ত আছে, এস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তাদের এক্সাম্পলগুলো কী কী, নাইট্রোজেনযুক্ত বেস হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। আর যদি বলা হয় যে সেটা নিউক্লিওসাইড, তাহলে অ্যাডিনোসিন, গুয়ানোসিন, থাইমিডিন, ইউরিডিন, সাইডিডিন। আর নিউক্লিওটাইড হলে অ্যাডিনালিক অ্যাসিড, গুয়ানালিক অ্যাসিড, থাইমিডালিক অ্যাসিড, ইউরিডালিক অ্যাসিডস আর সাইডিডালিক অ্যাসিড। এবং বলে কোশ্চেনও পড়ে ডিএনএ এবং আরএনএ জিন বস্তু হিসেবে কাজ করে। জিন বস্তু মানে কি, বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক, যে বৈশিষ্ট্য কেমন হবে একটা জীবের, যে ডিএনএর গঠন, সেটা যখন ডিটেলসে পড়া হবে সেখানে আরও ক্লিয়ার হবে। জিন বস্তু মানে কি, একটা জীবের বৈশিষ্ট্য কেমন হবে সেটা যেটার উপর নির্ভর করে, সেটা হলো জিন বস্তু, ডিএনএর মধ্যে যেটা থাকে। সে জিন বস্তু হিসাবে ডিএনএ আরএনএ কাজ করে, যে কোনো একটা জীবের বৈশিষ্ট্য কেমন হবে সেটা নির্ণয় করার ক্ষেত্রে। তো এটা ছিল তার জৈব বস্তু সে বিষয়ে। তো এবার কিছু হেটেরোসাইক্লিক রিং যেটা বলছিলাম, নাইট্রোজেন বেস, তাদের এক্সাম্পলও দেওয়া আছে এখানে। তো আস্তে আস্তে অনেক কিছু দেওয়া আছে, তো ছবিগুলোকে একে একটা করে দেখি যে কোনটা কীরকম কী। যে প্রথমে আছে শর্করা, গ্লুকোজ আছে, গ্লুকোজ আর রাইবোজ। গ্লুকোজ কি 6 কার্বন যুক্ত, এখানে 1 2 3 4 5 6টা। একটা মানে গঠনগুলো দেখে নিতে হবে যে কোনটা কীভাবে আছে, কেমিস্ট্রি বইও আছে, তখন এবারে ডিটেলস আছে আরও কীভাবে গঠনগুলো তৈরি হলো, পুরো ডিটেলস আছে। রাইবোজ 5 কার্বন যুক্ত, এটা একটা শর্করা। গ্লুকোজও 6 কার্বন যুক্ত শর্করা। তো কোথায় কী গ্রুপটা আছে কীভাবে সেটা দেখে নিতে হবে একবার। অ্যামিনো অ্যাসিড তো দেখলাম, গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, 3টে কোথায়। আর তারপরে ফ্যাটি অ্যাসিডও দেখা হয়ে গেছে, গ্লিসারলও দেখা হয়ে গেছে, ফসফোলিপিডও দেখা হয়ে গেছে। এই যে ট্রাইগ্লিসারাইড, যে এটা একটা হলো কি, যে এটা হলো একটা গ্লিসারল, তার সঙ্গে R1COOH, R2COOH, R3COOH, 3টে R1, R2, R3, 3টে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়েছে, ট্রাইগ্লিসারাইড তৈরি করেছে। একটা যুক্ত হলে মনোগ্লিসারাইড হতো, দুটো যুক্ত হলে ডাইগ্লিসারাইড হতো, 3টে যুক্ত হয় ট্রাইগ্লিসারাইড হয়েছে। এই যে এটা কীভাবে গঠিত হয়েছে, একটা দেখালে বোঝা যাবে যে এই যে গঠনটা সেটা কীভাবে হয়েছে। যে CH2OH ছিল, আর CH2OH ছিল, আর এখানে কী ছিল, OH, আর CR ছিল। তো এখান থেকে যে হাইড্রোজেন আর এখান থেকে OH দিয়ে কী হলো, ওয়াটারটা বাইরে বেরিয়ে গেল। ওয়াটারটা বেরিয়ে যাওয়ার পরে এই গঠনটা তৈরি হলো। তো দেওয়া আছে এখানে একটা ক্লোস্টারের গঠন দেওয়া আছে। ক্লোস্টারের কটা রিং আছে, 1 2 3 4টে বেঞ্জিন রিং আছে, একটা হাইড্রোক্সি গ্রুপ আছে, আর ফ্যাট আর তেল, লিপিড সেটাও দেখা হয়ে গেল। এবার যে রিং আছে সেটা হচ্ছে নিউক্লিওসাইড, যেটা বললাম। তো সেই নিউক্লিওসাইডগুলো কেমন আছে সেটা দেখা যাক। যে যেগুলো পিউরিন আছে, পিউরিন 3টে, অ্যাডেনিন, গুয়ানিন, পিউরিন আর পিরিমিডিন। তার মধ্যে যে পিউরিন আছে সেই পিউরিনগুলো হয় 2টো বলে যুক্ত, আর পিরিমিডিন হয় 1টি বলে যুক্ত। এখানে 2টো রিং আছে, 1 2 পিউরিনের মধ্যে, আর পিরিমিডিনের মধ্যে 1টা রিং। এই যে অ্যাডেনিনের এখানে দেওয়া আছে যে কি কোথায় এখানে নাইট্রোজেন কোথায় আছে, 1 3 5 7 9 এভাবে দেখা যায়। তো 1 2 3 4 5 নাইট্রোজেন আছে 5টা জায়গাতে, আর কার্বনও আছে দু রকমের আছে, তার জন্য এটা হেটেরোসাইক্লিক যৌগ বলা হয়। তো এই অ্যাডেনিনটা কী হলো, এই যে একটা শর্করা, রাইবোজ শর্করা দেখলাম যেটা, সেই রাইবোজ শর্করার সঙ্গে অ্যাডেনিন যুক্ত হয়ে অ্যাডেনোসিন নিউক্লিওসাইড তৈরি করলো। সেই অ্যাডেনোসিন, এই যে অ্যাডেনিন আর রাইবোজ শর্করার যে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওসাইড, সেই নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে অ্যাডিনাইলিক অ্যাসিড নিউক্লিওটাইড গঠন করলো। নিউক্লিওটাইড কীভাবে গঠিত হলো সেটা দেওয়া আছে।
যে পিউরিনের সঙ্গে বা নাইট্রোজেন বেসের সঙ্গে শর্করা যুক্ত হয়ে অ্যাডিনোসিন, সেই অ্যাডিনোসিনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে অ্যাডিনাইলিক অ্যাসিড। একরকমভাবে পিরিমিডিন আছে ইউরাসিল। ইউরাসিলের একটা মাত্র রিং, যে পিরিমিডিনের ক্ষেত্রে একটা রিং, তার সঙ্গে ইউরাসিলের সঙ্গে কি শর্করা যুক্ত হলো, যে ইউরিডিন তৈরি করলো যেটা নিউক্লিওসাইড, সেই নিউক্লিওসাইডের সঙ্গে আবার যুক্ত হবে ফসফেট গ্রুপ, এখানে CH2OH গ্রুপ যেটা আছে সেখানে, এখানে যেমন যুক্ত হয়েছে, তে ইউরিডাইলিক অ্যাসিড বা নিউক্লিওটাইড তৈরি করবে। তারপরে যে কোথায় এখানে, তো এই গঠনগুলো ভালো করে দেখে নিতে হবে কোনটা কীভাবে আছে। তো এই ভিডিওতে এত অবধি। যদি এই ভিডিওটি অবশ্যই দেখো, আশা করি কিছু না কিছু অবশ্যই হেল্প পাবে ভিডিওটি দেখে। তো ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।